পঞ্চায়েতও আছে, পঞ্চায়েতের এক্সামও আসছে। তাহলে ওভারঅল এই যে স্টার্টিংটা, যে হাউ টু স্টার্ট। আচ্ছা, ফার্স্ট আমরা 2026-এর প্রাইমারি টেটকে টার্গেট করে আজকে সিলেবাস আলোচনা করব না, কিন্তু আমরা জানি যে টেটের সিলেবাসে আমি একটু জাস্ট সার সংক্ষেপ করে এখানে রেখেছি যে আমাদের 5টা সাবজেক্ট, যারা একটু মনোযোগ দেবে, যারা জানো অলরেডি, সিডিপি রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, ইভিএস রয়েছে। টোটাল প্রশ্নের সংখ্যা থাকে 30টা, 1 নম্বর করে, টোটাল 150 নম্বরের একটা পরীক্ষা আমাদের হয়, সেটা এমসিকিউ ফরম্যাটে হয়, নেগেটিভ মার্কিং থাকে না। এইবারে আমরা কিভাবে শুরু করব, মানে যে কোনো নতুন জিনিস, ধরো এতদিন ধরে তোমরা পড়ালেখা করছো, প্রিপারেশনও হয়তো নিচ্ছ, যারা 23-এর রয়েছে, যারা 21-23-এর রয়েছে, তারাও প্রিপারেশন নিচ্ছ, কিন্তু কিভাবে যদি শুরু করবো একটু মাইন্ড ম্যাপ করে নেই আমাদের, তাহলে কি হয়, আমার সুবিধে হবে, কাজটা করতে সুবিধা হবে। যখনই আমরা নর্মাল পরীক্ষা দেই, মানে এই যেমন ডিএলএড পরীক্ষা দিল, তার প্রিপারেশনের থেকেও তোমরা নিশ্চয়ই আমার সাথে সহমত যে কম্পিটিটিভ পরীক্ষাটা একটা আলাদা লেভেলের হয়। সেখানে অনেক, মানে ধরো নাও একজনের, তোমার পেছনে হয়তো 1000 1,00,000 লোক দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাকে ক্র্যাক করার জন্য। তাহলে এটা অতটাও তো সহজ নয়, তাই না? তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে একটু আলাদা ভাবে, একটু অন্য মডেলকে ধরে নিয়ে এগোতে হবে। তাহলে সেক্ষেত্রে ফার্স্টে তোমার যেটা কাজ হচ্ছে, সিলেবাস সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে অনেক রকমের পরিবর্তন না হলেও কিছু পরিবর্তন লাস্ট 2023 সালের যে টেট হয়েছিল, সিডিপির সিলেবাসে আমি যদি বলি, সেখানে অনেক কিছু কিন্তু পরিবর্তন ছিল। তাই তাহলে তোমাদের কি দরকার, প্রথমেই দরকার যে আপডেটেড সিলেবাসটা ডাউনলোড করা, এবং সেই সিলেবাসের কোথায় কি সাবজেক্ট রয়েছে এবং কোনটা সংযোজিত হয়েছে সেটাকে আন্ডারলাইন করা। কারণ যখন নতুন টপিকগুলো অ্যাড হয়েছিল 2023-এ, সেগুলো থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তাহলে বলাই যেতে পারে যে আপকামিং যে টেট হবে তাতে কিন্তু সেই টপিকগুলো আসতে পারে কোয়েশ্চেনে। আমি একটু চট করে চলে যাই নেক্সট এর বিষয়টা, সেটা হচ্ছে কন্টেন্ট। তোমরা যারা রিলস বানাও, নিশ্চয়ই একটা কন্টেন্ট থাকে, তাই না? সেরকমই তোমার সিলেবাস অনুযায়ী সেই পার্টিকুলার ওই কন্টেন্টটা, ধরো আজকে আমি যদি বলি পিয়াজের থিওরি, তাহলে পিয়াজের থিওরি যদি তুমি পিএইচডি লেভেলে পড়তে যাও, তাহলে তো তুমি টেট পাস করবে না। তোমাকে ঠিক অ্যানালাইটিক ওয়েতে যতটুকু প্রাইমারি টেটের জন্য প্রয়োজন, সেই পোর্শনের কন্টেন্টটা যেন তোমার কাছে ক্লিয়ার থাকে, যে অ্যাজ আ টিচার, প্রাইমারি টিচার, আমি কেন পিয়াজের তত্ত্ব পড়বো এবং পিয়াজের তত্ত্বকে কিভাবে আমি ক্লাসে অ্যাপ্লাই করব। আমি সব বলে দেবো, বই কি কি কিনতে হবে আমি সবটা বলবো, কিন্তু একটু আমাকে শুরু করতে দাও, ঠিক আছে? আর আমি তোমাদের মেসেজ খুব একটা দেখতে পাবো না, তাই একটু পড়িয়ে নিয়ে তারপর তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। এখানে দেখতে পাচ্ছি অনেক আমার পুরাতন স্টুডেন্ট রয়েছে, ভেরি গুড। তোমরা এই ক্লাস করেছো, আবারও করছো, যেটা আমার দেখলে খুব ভালো লাগে যে আমার পুরানো স্টুডেন্টসরা এখানে রয়েছে। নীলুফা, তুমি আগের ব্যাচের তো? নাসিফা, সরি, নাসিফা, নাসিফা, হ্যাঁ ম্যাম। তুমি আগের ব্যাচের না? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, চলো। এবার দরকার হচ্ছে যে প্ল্যান। ধরো আমরা যে কোনো কাজ করতে গেলে একটা প্ল্যান দরকার হয়। তাহলে তোমার প্ল্যান যেন তোমার সাথে থাকে, মানে তুমি একটা প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ, তার জন্য তোমার ঠিক কতটা টাইম দিনে বরাদ্দ করতে হবে, তোমার কাছে যে মেটেরিয়াল রয়েছে সেই মেটেরিয়ালটা কতটা ওই পরীক্ষার জন্য উপযুক্ত। দ্যাট মিনস আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন গ্রুপে থাকি, তোমরা যারা রয়েছে বিভিন্ন স্যারেদের গ্রুপে থাকো, বিভিন্ন সময়ে বিভিন্ন নোটস পিডিএফ আকারে পাচ্ছ, কিন্তু সেই পিডিএফটা কতটা ভালো, তোমরা আমার মনে হয় প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে ডিএলএড এক্সাম হওয়ার সময় প্রথম দিন পরীক্ষার দিনে যে পিডিএফটা ছড়িয়েছিল সেটা ঠিক ছিল না ভুল ছিল? 24-26-এর ব্যাচও রয়েছে এখানে। প্রথম অ্যান্সার বেরোনোর আগে আমি বলছি, যেটা 10:45-এ বেরিয়েছিল, টেট পরীক্ষার কথা বলছি না, ডিএলএড পরীক্ষার কথা ম্যাম বলছি। ভুল ছিল। এক্স্যাক্টলি, ভেরি গুড, অ্যাক্টিভ তুমি লিসেনার। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, এইরকম প্রাইমারি টেটের ক্ষেত্রে ধরো একটা ভুল অ্যান্সার বেরোলো,
এবার আমরা তো ধরে নাও আমি অ্যাজ আ ক্যান্ডিডেট, আমি তখন যেটা পাবো সেটাই তো মনে হবে আরে এটা তো রাইট, এটা আমাকে লিখে আসতে হবে। আর লিখে গিয়ে লিখতাম যদি, তাহলে কি হতো, আমার 0 হয়ে যেত। অ্যাটলিস্ট 20 মার্কস যেটা এমসিকিউ, সেটার উপর আমার দুর্বল স্টুডেন্টরা, আমি জানি ডিএলএড কিভাবে করে, তারা তাহলে সেক্ষেত্রে তাদের ওটা পুরো 0, যার জন্য এই বছর রেজাল্টে অনেকে ফেল করেছে। এইবারে আমি বলি, যারা এই কাজটা করছে আর সেই মোমেন্টে যারা দিচ্ছে, দুটোর কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। সেরকম প্রাইমারি টেট ভেবে রাখো যে ডিএলএডটা তুমি ফেল করলে তুমি আবার পাশ করে যাওয়ার জন্য তুমি আবার পরীক্ষা দিলে, কিন্তু হোয়াট অ্যাবাউট প্রাইমারি টেট? প্রাইমারি টেট কবে আবার হবে তার কোনো ঠিক নেই, গ্যারান্টি কেউ দিতে পারি না। তাহলে আমাকে আমার উত্তর লেখার আগে আমার নিজের নোট সম্পর্কে আমার ধারণা থাকা দরকার। যে আমার কাছে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যেটা আমি বললাম যে যে কন্টেন্টটা আমি পড়ছি সেই কনসেপ্টটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে আমি যে কোনো আনসার করতে পারবো। আজকে সেটা আমি ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। যখনই আমরা পড়বো, আউটলাইন সিস্টেমটা একটু প্র্যাকটিস করতে হবে। আমি জানি প্রত্যেকে খুব ব্যস্ত, কিন্তু তবুও বলবো, বারবার বলবো, আউটলাইন খুব হেল্প করে। এবার হচ্ছে তোমাদের মেমোরি ট্রিক্স হিসেবে এইবারের নোটে যেটা থাকছে, দেখবে আমি যেটা দিয়ে পড়াবো পুরো চেঞ্জ, যেটা অন্য একাডেমি করে না, প্রত্যেকবার একই নোটস দিয়ে পড়িয়ে দেয়। কিন্তু কেন দরকার চেঞ্জেস? কারণ কাঠিন্যত্ব বেড়েছে। ঠিক আছে, যখনই কঠিন হবে, তোমাকেও তুমি যে জিনিস, তুমি পরবর্তীকালে যে টিচার হবে, তুমি একই রকম ভাবে পড়ালে তোমার শিক্ষার্থীরা কি হবে, পারবে না উত্তর দিতে, কারণ দিন দিন আরো কমপ্লিকেটেড হচ্ছে। তাই তোমাকে এখানে মাইন্ড ম্যাপ আমি করানো শেখাবো প্রত্যেকটা থিওরির জন্য। নেক্সট টাইম ম্যানেজমেন্ট, কারণ আমরা দেখেছি যেটা লাস্ট কোয়েশ্চেন হয়েছে 2023-এ, সেখানে বিশাল লেন্দি কোয়েশ্চেন, পড়তে গিয়েই একদম টাইম চলে যাচ্ছে। তাহলে তুমি একটা প্রশ্নের জন্য 1 মিনিট পাচ্ছ, এবং এইটা শুধুমাত্র সলভ করা যায় কিসের মাধ্যম দিয়ে? প্র্যাকটিস টেস্টের মাধ্যম দিয়ে, অর্থাৎ মক টেস্ট দিয়ে। যেটা আমাদের এখানে কিরকম সিস্টেম আমি এক্ষুনি বলে দিচ্ছি, যে তুমি আজকে একটা আমি টপিক পড়ালাম, পরবর্তী ক্লাসে ঢোকবার আগে সেই টপিকটা পড়ে রাখতে হবে, একটা ইনস্ট্যান্ট টেস্ট দিতে হয়। আজকে আমি যদি পিঁয়াজে পড়াই, পরবর্তীকালে যখন আমি আবার যখন আমার ক্লাস থাকছে, সেই পিঁয়াজের তত্ত্বের উপর ইনস্ট্যান্ট টেস্ট দিয়ে এই ক্লাসরুমেতে কিন্তু ঢুকতে হয়। নেক্সট হচ্ছে কি, মান্থলি মক টেস্ট। 4টে সপ্তাহে আমি 4টে টপিক পড়াবো, প্রত্যেক টিচারই তাই। সেই 4টে টপিকের উপর ভিত্তি করে মাসের শেষে একটা মক টেস্ট হয় 30 নম্বরে। আর রবিবার করে পুরো 150 নম্বরের ওভারঅল একটা মক টেস্ট হয়। এটা হচ্ছে প্র্যাকটিস করার আমাদের এখানে নিয়ম। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কাছে এই 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 পিডিএফ, এই স্লাইডটা মনে হয় না যে আমাকে কাউকে বোঝাতে হবে। পড়তে বসলেই টুইটার আছে, ইউটিউব আছে, আরে ম্যাম কি বোঝাচ্ছে, একটু যদি আমি এখন হোয়াটসঅ্যাপ চেক করে নেই, ফেসবুক চেক করে নেই, এই করতে গিয়ে কিন্তু হবে না। তাই তোমাদেরকে অ্যাটলিস্ট যে 2 ঘন্টা তোমরা পড়াশোনার জন্য দেবে, আমি মানে টিচার হয়ে বলছি, আমি জানি যে তোমাদের মন ফ্ল্যাকচুয়েট হবে, কিন্তু তবু যদি সিরিয়াস হয়ে থাকো, এই জায়গাটা কিন্তু একটু মেনে চলতে হবে। নেক্সট, নেগেটিভের থেকে পজিটিভে, তাহলেই তুমি এতে পৌঁছবে। এইবারে আমি একটু সিলেবাসটাকে যাচ্ছি, যে আমাদের সিলেবাসটা আমি এখন এখানে সিডিপির যে সিলেবাস কি চেঞ্জেস হয়েছে সেগুলো এখন আলোচনা করছি না, কারণ আমার কাছে খুব কম সময়। আমি জাস্ট বলে দিচ্ছি যে সিডিপির যে সিলেবাস আমি লাস্টে দেখাবো, যে কি কি সিলেবাসে চেঞ্জেস, আর সিলেবাসের সাথে সাথে আর কি কি করতে হবে সেটাও দেখাবো। সেটা হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে 8টা সাবপার্ট রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, যেটা হচ্ছে বি পার্ট, সেখানে 4টে পার্ট রয়েছে। তৃতীয়ত হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগগি, মোস্ট ইম্পর্টেন্ট পেডাগগি। ওয়াই পেডাগগি? বিকজ পেডাগগি তুমি যদি লক্ষ্য করো, সাইকোলজি ইজ দ্য মাদার হাউস বলতে পারো, কারণ এই সাইকোলজিকে ভিত্তি করে পেডাগগিকে বিভিন্ন 5টা সাবজেক্টে দেখবে অ্যাড করা হয়েছে। সেই 5টা সাবজেক্টকে যে অ্যাড করা হয়েছে, তার জন্য তোমার পেডাগগির বিষয়বস্তুটা প্রায় একই, কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা। এবারে আমি আজকে একটা টপিক অ্যানালাইসিস করব, যে একটু ছোট্ট করে বোঝালাম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কি কি করতে হবে। এবার পার্টিকুলার একটা টপিককে আমি অ্যানালাইসিস করব। এখানে যারা আগে ডেমো ক্লাস করেছো, এই একই টপিক যদি হয়ে থাকে, দেখবে কতটা চেঞ্জেস হয়েছে সেই টপিকটাকে।
আমি যতদূর মনে করতে পারছি পার্থ সারথী ও একাডেমিতে ভর্তি নয়, কিন্তু ও ক্লাস রেগুলার করে যখন যখন ডেমো ক্লাস হয়, তাই তো পার্থ? পার্থ সারথী এখানে যে দেখতে পাচ্ছি, মেবি ইনঅ্যাক্টিভ। পার্থ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, ও যদি শুনতে পায় পরবর্তীকালে রেসপন্স দেবে, নিশ্চয়ই দেবে। আচ্ছা, টপিক অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি একটা টপিক আজকে ধরছি যারা ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, আমি বলছি যে তুমি আগে মনে হয় ক্লাস করেছিলে না? হ্যাঁ ম্যাম, করেছিলাম। বেশ, এবার দেখো যে ওই টপিকটাই যদি আজকে আমি পড়িয়ে থাকি, আমি তোমাকে ক্লাসের শেষে জিজ্ঞাসা করব কতটা চেঞ্জেস টপিকটা রয়েছে। চলো আমি এখানে টপিকটাতে যাচ্ছি। এবারে একটা টপিককে কিভাবে অ্যানালাইটিক ওয়েতে পড়লে আমার মাথায় পুরো গেঁথে থাকবে সেই বিষয়বস্তুটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের জন্য পিপিটিটা রেডি করেছি। সেটা হচ্ছে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। কেউ আমায় বলো, যারা করেছো ক্লাস তারা বলো না, আমি বলছি যে যারা করোনি তাদের মধ্যে একজন আমাকে বলো যে এই ছবিটা দেখে কি মনে হচ্ছে। ম্যাম চিটিং করছে। ওকে, চিটিং করছে, ভেরি গুড। আচ্ছা, আরো একটা ছবি দেখাচ্ছি, এটা কি মনে হচ্ছে? এটা পয়সা দিয়ে কিছু লেনদেন করছে হয়তো। একদম, সেটা আবার আন্ডার দ্য টেবিল আছে, তাই না? হ্যাঁ, উপরে আবার হ্যান্ডশেক করছে। উপরে হ্যান্ডশেক করছে, সেই কাজটা করার জন্য ডেফিনেটলি যেটা একজন পয়সা বললেন, দিচ্ছে। পয়সা দিচ্ছে, টেকিং মানি আন্ডার দ্য টেবিল। চলো এবার আরো একটা কন্ডিশন, হুম ডু ইউ সেভ। আমি একটা চিত্রটাকে একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা পুকুরে ধরে নিচ্ছি যে পুরো জল ভরা রয়েছে, তোমার একজন কেউ প্রিয়, খুব প্রিয় হতে পারে, সে তোমার বন্ধু, বাবা, বয়ফ্রেন্ড, বা ধরে নাও তোমার ভাই, সে ডুবতে চলেছে। আর তুমি তো সেখানে পৌঁছে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা সে জলের মধ্যে পড়ে যাবে এমন অভিপ্রায়। এইবারে ঠিক এই জায়গায় আমি প্রশ্ন রাখলাম যে তুমি কাকে বাঁচাবে, টু হুম ইউ উইল সেভ। দ্যাট মিনস সেই তোমার পরিচিত লোক ব্যক্তিটিকে, যাকে তুমি চেনো, যে তোমার খুব কাছের, যে তোমার খুব প্রিয়, নাকি সেই ছোট্ট বাচ্চাটাকে যে এখনো অবধি এই পৃথিবীর আলো দেখেনি, মানুষকে চেনেনি। ঠিক আছে, আমি উত্তর এখন নিচ্ছি না, আমি পরেই উত্তরটা নেব। সেক্ষেত্রে এই যে কাকে বাঁচাবে, ঠিক এই জায়গায় আমাদের মধ্যে কি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়। ঠিক আছে, আমরা একটা ডিলেমাতে ভুগি। ম্যাম পরিস্থিতির উপর নির্ভর করবে। একদম একদম, পরিস্থিতির উপর নির্ভর করলেও আমাকে তো একটা ডিসিশন আসতে হবে, এটা বলতে চাইছি। যে আমি পরিস্থিতিতে পড়েছি, কিন্তু আমাকে তো একটা আলটিমেটলি ডিসিশনে আসতে হবে যে সত্যি তো আমাকে তো বাঁচাতে হবে। যদি আমি কিন্তু কাকে আমি আগে বাঁচাবো, কোয়েশ্চেনটা ঠিক এই জায়গায়। ঠিক আছে, তাহলে সেই দেখো, দেখো তুমি বলছো বাচ্চাটাকে, কিন্তু আমি তো মনে করতেই পারি আমি বাচ্চাটাকে চিনি না, জানি না, তাকে না তাকে বাঁচাবো, নাকি আমি যাকে চিনি যে আমার কাছে তাকে বাঁচাবো। ম্যাডাম এখানে এখানে ম্যাডাম দুজনকে সেভ করানো যাবে। প্রথমে কন্ডিশন বাচ্চাটাকে তো আমি সরিয়ে একটা দিয়েছি যে যে কোনো তুমি একজনকে বাঁচাতে পারবে বাবা। আচ্ছা ম্যাডাম, যদি সাথে কাউকে নিয়ে যদি রেস্কিউ করতে যাই, তাহলে যে সাথে থাকবে সে বাচ্চাটাকে বাঁচাবে আর আমি আমার কাছের মানুষটাকে বাঁচাবো। ভেরি গুড, যদি সে সময়টা না দেই। ম্যাম চিন্তা যেহেতু করছো তো? বাচ্চাটা এখন অব্দি সুরক্ষিত আছে তাই ওকে আগে সরিয়ে নেওয়াটাই উচিত। আর যে জলে পড়ে গেছে সে তো মারা যেতেও পারে তোলা অবস্থাতে, মানে তুলতে তুলতে এরকম তো হতে একদম পারে। একদম। দেখো তাহলে একটু কন্ট্রোভার্সিয়াল উত্তর আসছে তো, মানে চিন্তা আমরা করছি তো যে ঠিক তো, এরকম এমন একটা যদি সিচুয়েশন আসে আমার লাইফে, যদি প্র্যাকটিক্যালি তুমি ভেবে দেখো যে সত্যি যদি এই সিচুয়েশনটা আসে, আমি কি ছোট বাচ্চাটাকে বাঁচাবো নাকি আমার যে নিজের বাবা বা ভাই সে ডুবতে যাচ্ছে তাকে বাঁচাবো। ঠিক এই সিচুয়েশনে আমাদের মধ্যে না একটু মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় যে আমি কোন ডিসিশনটা নেব। আজকে তুমি রোড ক্রস করতে যাচ্ছ, একটা গাড়ি এসে ধাক্কা মারবে অভিপ্রায় একটা বৃদ্ধ লোককে, এবং তোমার নিজেরও ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তুমি সত্যি করে তোমার হার্টকে টাচ করে বলো তো যে তুমি কাকে বাঁচাবে। তাহলে আমাকে উত্তর দিতে হবে না এখন, প্লিজ আমাকে উত্তর দিতে হবে না। কিন্তু পরিস্থিতির ভিত্তিতে আমরা কিছু কিছু সিচুয়েশন এমন সম্মুখীন হয়ে আসে আমাদের সামনে,
আমরা কনফিউজড হয়ে যাই, আমরা একটুখানির জন্য ফ্ল্যাকচুয়েট অফ মোমেন্টের জন্য কিন্তু চিন্তা করি যে টু হুম আই সেভ, আর এটা কি আমার ঠিক করা হলো, আমি কি এই কাজটা ঠিক করলাম। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, কেন হয় আমাদের মধ্যে, সেটাকে সকলেরই তো একটা রিসার্চ পেপার থাকে। তুমি যদি হায়ার স্টাডিজ করো, তোমরা যদি পরবর্তীকালে হায়ার স্টাডিজ করো, সেখানে পার্টিকুলার নিজস্ব ডিজার্টেশন থাকবে, নিজস্ব একটা টপিক থাকবে যেটাকে নিয়ে তুমি রিসার্চ করবে। সেরকমই সাইকোলজিতে সিডিপি যখন আমরা পড়বো, সেখানে আমরা দেখব বিভিন্ন সাইক্রিয়াটিস্টরা বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন। সেরকমই আজকে একটা আমরা তত্ত্ব পড়বো, সেটা হচ্ছে কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট। এবার এই মরাল ডেভেলপমেন্ট খুব ইজি একটা ব্যাপার না, নৈতিক বিকাশ, এটা আর এমন কি ছোটবেলা থেকে আমাদের মধ্যে সকলেরই হয়। কিন্তু অ্যাকচুয়ালি কেন কোহলবার্গ এই তত্ত্বটা নিয়ে আলোচনা করলেন আমাদের সামনে, সেটা একটু বুঝবো। আমি খুব ছোট্ট করে এবং চেষ্টা করেছি যাতে তোমাদের ক্লাসটা করতে ভালো লাগে, আমি চেষ্টা করেছি, আমি আবারও বলছি আমি চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা একটু কোহলবার্গ সম্পর্কে যদি জানি, যে শুধু কোহলবার্গ কিন্তু মনোবিজ্ঞানীর সাথে সাথে উনি কিন্তু শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এবং এই তত্ত্বটা করার জন্য শুধুমাত্র যে কোহলবার্গ, আমরা তো মানে ফ্রন্টে যে থাকে তাকেই চিনি, কিন্তু তাকে সহযোগী যারা করেছিলেন কলবাই, গিবি এবং লিবার, এটা দিয়ে কোয়েশ্চেন আসে। কম্পিটিটিভ মানে কিন্তু স্মার্ট ওয়েতে পড়া, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সাম মানেই কিন্তু তুমি ওই থারোলি ইতিহাসের মতন পড়ে যাবে তা না, ঠিক যেটুকু তোমার এমসিকিউ কে টাচ করে সেইগুলোকে ছুঁয়ে ছুঁয়ে করতে হয়। এখানে একটা কোয়েশ্চেনে দেখেছি বা ছিল, সেই জায়গার থেকে আমি তুলে ধরেছি। এবার এই যে নীতি বিষয়ক চিন্তন, যে আমি ঠিক করলাম না ভুল করলাম, এবং সিদ্ধান্ত গ্রহণ করা পার্টিকুলার ওই সময়ে, এই জিনিসটা ছিল তার রিসার্চের পেপার। এবং অ্যাকচুয়ালি মাইক্রোফোন অফ করো। আর এই অ্যাকচুয়ালি এই টার্মটাকে কি বলা হয়, নৈতিক দ্বন্দ্ব, মানে মরাল ডিলেমা। অ্যাকচুয়ালি মরালিটি কি? মরালিটি হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে বিচার করার একটা নীতি। সেই নীতিটা কি? প্রিন্সিপাল অফ রাইট অর রং জাজমেন্ট। আমি প্রথম ছবিটায় যদি যাই, যে একজন ব্যক্তি চিটিং করছে, তাহলে সেই পরিস্থিতি অনুযায়ী তার কি পরিস্থিতি ছিল, সে কেন সেই চিটিং করছে, সেটা তার উপর ডিপেন্ড করে তার কাছে সেটা ঠিক না ভুল। আবার আন্ডার দ্য টেবিল সেটা ঠিক না ভুল আমরা কিভাবে বিচার করব, সেই ধারণা নিয়েই কিন্তু এই নৈতিক দ্বন্দ্ব। আর এই নৈতিক দ্বন্দ্বের উপর যে তত্ত্ব, সেখানে আমরা যা পিয়াজের আমরা দেখেছি এই পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট যখন হলো, সেই তত্ত্বকে দেখে আপ্লুত হলেন লরেন্স কোহলবার্গ, এবং পরবর্তীকালেতে উনি মরাল ডেভেলপমেন্টের উপর কাজ করলেন। এবং এই যে জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ, যে আমাদের জ্ঞানমূলক বিকাশ আগে হয়, মানে আমরা পিয়াজের তত্ত্ব যদি পড়ি, সেখানে আমি যখন পড়াবো সেখানে দেখবে যে পিয়াজের তত্ত্ব থেকে আমরা ধারণা পাই যে আমরা কি কি শিখেছি, কগনিশন সম্পর্কে ধারণা পাই। এবং কগনিশন হলেই আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, কারণ একটা ছোট বাচ্চা, তার কিন্তু কোনো ধারণা নাই যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু যদি আমি এখন বড় বয়স হয়ে গেছে, এখন আমি অনেক কিছু শিখেছি, জেনেছি কোনটা ঠিক কোনটা ভুল, একটা টিচার ক্লাসে ঢুকলে আমি অটোমেটিক দাঁড়িয়ে যাই, কারণ আমি জানি যে টিচারকে রেসপেক্ট দিতে হয়। কিন্তু একটা যদি তুমি লোয়ার নার্সারির ক্লাসে ঢোকো, সে বাচ্চাটা নাও উঠে দাঁড়াতে পারে, তোমাকে রেসপেক্ট নাও দেখাতে পারে। তার মানে তার মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্বটা হয়েছে কি হয়নি সেটা কিন্তু তার মধ্যে এখনো আসেনি। এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা ঠিক এই জায়গাতেই আসে, যে যদি তোমার মধ্যে সেই জ্ঞান থাকে, তুমি অবশ্যই সেটা স্টেপ নেবে, কিন্তু যদি না থাকে, তাহলে নৈতিক বিকাশের অবস্থা সৃষ্টি হয়। এবং এইভাবেই কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে নৈতিক জ্ঞান বা নৈতিক বিকাশ তৈরি হয়। এই নৈতিক বিকাশের তত্ত্বকে বোঝাতে গিয়ে কোহলবার্গ তার তত্ত্বকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই মরাল ডিলেমা শব্দটাকে এনেছিলেন। এবং যে ছবিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বলতে পারো সেই ডিলেমার একটা অংশ, যেখানে একটা লোক ছিল, তার নাম ছিল হেনজের ডিলেমা, এটার নাম করাই রয়েছে, হেনজ হচ্ছে ব্যক্তিটির নাম। এবং তিনি অ্যাকচুয়ালি কি ডিলেমাটা ছিল, যে এই হেনজের যে স্ত্রী ছিল, সে একটা বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত ছিল। গল্পের মতন করেই বলে দিচ্ছি, যেহেতু এখন গল্প খুব কমই শোনে বাচ্চারা, তাও তোমাদেরকে আমি বলছি যে এই কোহলবার্গের তত্ত্বতে আমরা এই হেনজের ডিলেমাটা পাই।
ডাক্তার যারা ছিলেন তারা বলেই দিয়েছিলেন যে ওই ক্যান্সার ভালো হবার নয়, এবং তার জন্য একটা পার্টিকুলার ওষুধ আছে যেটা কিনা একটা সায়েন্টিস্ট তৈরি করেছিল। তো যত তাড়াতাড়ি সম্ভব হেন্স কি করেছিল, সেই ওষুধটা পাওয়ার জন্য অবভিয়াসলি সে সেই সায়েন্টিস্টের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে কত টাকা দাম। অনেক টাকা দাম, ঠিক আছে। তো সে তার সেই ক্ষমতা নেই, কারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হেন্স, এবং তার কাছে সেই ক্ষমতাটা নেই যে সেই ওটা অত টাকা দিয়ে ওষুধ কিনবে। যথারীতি সে তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, এবং আমরা মনে হয় সকলেই জানি বাস্তবটা কি, যে বন্ধু বান্ধব সাহায্য করলেও রিলেটিভরা তো করবেই না। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল দেখা গেল যে ও টাকা কালেক্ট করতে পারলো না, এবং যখন বাড়িতে ঢুকলো দেখতে পাচ্ছে যে বউ পুরো একদম মৃত্যুশয্যায়, ঠিক আছে। তো তখন সে দিশেহারা হয়ে যায় যে কি করবে। সেই সময় কি করলো হেন্স, সেই বিজ্ঞানীর ল্যাবরেটরিতে গিয়ে যেখানে রাখা ছিল সেটাকে ভেঙে ওষুধটাকে নিয়ে এলো, মানে চুরি করলো। মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোহলবার্গ ঠিক এই জায়গায় সিচুয়েশন বা পরিস্থিতিটাকে স্টপ করলো এবং আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিল, হেন্স যে কাজটা করলো সেটা কি ঠিক করলো? বিকজ চুরি করা তো অন্যায়, তাহলে সেক্ষেত্রে ও চুরি করেছে। এই দ্বন্দ্বটা যখন উনি আমাদের কাছে ছুড়ে দিলেন, কোহলবার্গ কি করলেন, শুধু এই একটা ডিলেমা নয়, বিভিন্ন বয়সের মানুষের ওপর পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ডিলেমাকে ছুড়ে দিয়েছিলেন, এবং উত্তর কিন্তু শুধুমাত্র হ্যাঁ বা না কিংবা ঠিক বা ভুল বললেই চলবে না, কেন তুমি এই উত্তরটা দিচ্ছ তার ব্যাখ্যাটাও দিতে বলেছিলেন। এবং বিশ্লেষণ করার পর উনি তিনটে স্টেজ, তিনটে লেভেল আর 6টা স্টেজের কথা বললেন। তিনটে লেভেল, আই রিপিট, তিনটে লেভেল। লেভেল মানে হচ্ছে পর্যায়, আর 6টা হচ্ছে স্তর। এই 6টা স্তরের আমাদের সামনে তুলে ধরলেন। এবারে নোটসটা আমি একটু তোমাদের মডিফাই করেছি। নোটস তোমাদেরকে দেখাবো যে এখানকার নোটস কিরকম হয়। এবার দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের মধ্যে আমরা বেসিক্যালি কি দেখলাম, যে মানুষের নৈতিক চিন্তা ভাবনা কিভাবে ধাপে ধাপে বিকশিত হয়। ছোট থেকে তো আমরা বড় হচ্ছি, কিন্তু এই নৈতিক বিকাশটা আমাদের মধ্যে কিভাবে বাড়ছে সেটাই ছিল কিন্তু কোহলবার্গের তত্ত্বের মেন বোঝানোর জায়গা। এবং তার তত্ত্বে আমরা কি দেখলাম, 6টা স্টেজ এবং 3টে লেভেল। এই লেভেল অনুযায়ী আমরা যদি যাই, প্রথম লেভেলটায় আমি যাই, খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি, বইতে অনেক বড় করে রয়েছে। প্রথম যে লেভেল সেটা হচ্ছে প্রি কনভেনশনাল। প্রি কনভেনশনালকে আমরা কি নামে বলতে পারি? প্রাক সংস্কারমূলক পর্যায়। প্রাক সংস্কারমূলক মানে যে যেখানে আমরা সংস্কারী হইনি, অর্থাৎ আমাদের বয়স অল্প। এই কথাগুলো মাথায় রাখবার চেষ্টা করবে। যে পর্যায়ে মানুষ ভালো মন্দ বিচার করে তার চাহিদা আর প্রত্যক্ষের উপর নির্ভর করে। তার মানে কি, এই স্তরে ব্যক্তি নিজের স্বার্থ, মানে আমি যদি এখানে দেখি যে এই স্টেজকে যখন দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পানিশমেন্ট ওবিডিয়েন্স আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল রিলেটিভিস্ট, যেটাকে বলছি আমরা ব্যক্তি কেন্দ্রিক। তাহলে পানিশমেন্ট ওবিডিয়েন্সটা কি, যে শাস্তি এড়ানোর জন্য কাজ সঠিক যেটা মনে করছি সেটা ঠিক, আর যেটা মনে করছি যে ভুল তাহলে ভুল। একটা উদাহরণ দিয়েছি যে রানা বাবার কথা শোনে, কারণ অমান্য করলে সে জানে যে বকা খাবে। যেমন একটা ছোট বাচ্চা, সে জানে যে যদি আমি মিথ্যে কথা বলি তাহলে মা আমাকে বকবে। এই বকা বা পানিশমেন্টের ভয়টা যেখানে থেকে যাচ্ছে সেটা কিন্তু সবসময় প্রি কনভেনশনালে, যেখানে আমাদের বয়সে আমরা পরিপক্ক হই না, আমাদের মধ্যে মরালিটি সেরকম ভাবে গড়ে ওঠে না। যেটা ঠিক বলে মনে হয় যে শাস্তি পাবো না, সেটাই ঠিক। ব্যক্তি কেন্দ্রিকের জায়গায় দেখো যে ইনস্ট্রুমেন্টাল রিলেটিভিস্ট, বা এটাকে আমরা জানি পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন, নিজের লাভের জন্য সঠিক কাজ করা। তুমি আমার জন্য এটা যদি করো তাহলে আমিও তোমার জন্য এটা করব। রিয়া বন্ধুকে সাহায্য করে কারণ সে ভবিষ্যতে তার থেকে সাহায্য পেতে চায়। এক্স্যাক্টলি আমরা এটা করি ছোটবেলায়, যে আমি যদি তোমাকে একটা জিনিস দিই, আমি আশা রাখবো যে তুমিও আমাকে পরবর্তীকালে দেবে। দেখবে ছোট বাচ্চারা এই এক্সাম্পলটা দেয় যে মা আমি তো ওকে দিয়েছিলাম, দেখো এখন ও আমাকে দিচ্ছে না, এখন ও আমাকে দিচ্ছে না। তার মানে কি, যে সে আশা করেছিল যে যদি সে দেয় তাহলে পরবর্তীকালে অন্যও তাকে দেবে। অর্থাৎ নিজের স্বার্থের ভিত্তিতেই সে কোনো কাজকে ঠিক ভুল বিচার করছে। এই প্রি কনভেনশনালের নামগুলো একটু খুব মজাদার, যেগুলো অনেক সময় অনেক জায়গায় ভুল থাকে। তো
আমি দেওয়ার চেষ্টা করেছি শাস্তি বাধ্যতা ভিত্তিক, মানে সঠিক কাজ সেই যেটি শাস্তি এড়িয়ে সাহায্য করে। এখানে আরেকটা রয়েছে, দেখো উদাহরণ দিয়েছি যে শিশু জানে যে চুরি করা ভুল, কারণ এতে মা বাবা বকবে বা শাস্তি দেবে। দ্বিতীয় স্টেজটাকে যদি দেখি, যে আমি উদাহরণটা পড়ছি তাহলে বুঝতে সুবিধা হবে। শিশুর বন্ধুর কাছ থেকে আমরা দেখি যে খেলনা দেয়, তাই পরবর্তীকালে আমিও যেন খেলনাটা পাই এই আশাতে আমরা দেই। তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু পুরোটাই ব্যক্তিগত ভাবে জড়িত এই স্টেজটা, প্রি কনভেনশনাল। এরপরে হচ্ছে আমরা যদি দেখি কনভেনশনাল স্টেজ, যেটা হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলছি সংস্কার প্রভাবিত। তোমরা কি পড়া বুঝতে পারছো? একটু ভার্চুয়াল হ্যান্ডস যদি শো করো আমি খুশি হব, যদি বুঝতে পেরে থাকো। ওকে, কারণ আমি তোমাদের সাথে কথা বলে উঠতে পারছি না, ক্লাসটা করছি, রেকর্ডিং এ ডিস্টার্ব হবে, একটু এক্সপ্লেনেশন করে তোমাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো নেক্সট পোর্শনটায় যাচ্ছি, দ্বিতীয় যেটা কনভেনশনাল লেভেল। সেই কনভেনশনাল লেভেলটাকে আমরা বলছি কি সংস্কার প্রভাবিত, মানে আমরা একটু বড় হয়েছি, যেখানে বাবা মায়েরা আমাদেরকে কিছু সংস্কার সম্পর্কে জানিয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিছু নিয়ম সম্পর্কে অ্যাকচুয়ালি বলতে পারো, যে পরিবারের যে সদস্য বা সমাজের যারা মানুষ রয়েছে, স্কুল যেতে গিয়ে বাড়ির লোকের কাকিমা জেঠিমা দাদু দিদিমা, সামাজিক কিছু নিয়ম নীতি, যেখানে আমাদেরকে কিছু পর্যায়ে কোনটা ঠিক, এই এটা করিস না এটা ভুল হবে, এই এটা কর এটা ঠিক হবে, এই জিনিসগুলো আমাদের মধ্যে জানান দেয় বা জানানো হয় আমাদেরকে। এবং এই পর্যায়ে প্রথমে ছোট যে দল, সেটা একটা বেশ ভালো বন্ধু বান্ধব আমাদের মধ্যে তৈরি হয়, যেখানে এই গুড বয় নাইস গার্লের কনসেপ্টটা আসে। অর্থাৎ এই গুড বয় নাইস গার্লটা কি, এখানে কোনো কাজ ঠিক না ভুল সেটা ঠিক হয় অন্যরা সেই কাজটাকে ঠিক বলছে না ভুল বলছে তার উপরে। মানে ধরে নাও বন্ধুরা রয়েছে, বন্ধুরা যদি বলে যে হ্যাঁ এটা তো ঠিক, তাহলে সেটা ঠিক। এবার যদি সেই কাজটা করার সময় যদি মনে হয় যে প্রশংসা পাওয়া যাবে, ওয়াও ভেরি গুড, হোমওয়ার্ক করেছো তার মানে ভেরি গুড, এই যে ভেরি গুড শব্দটা বেশ ভালো লাগে আমাদের কাছে। মা যদি বলে এই দোকান থেকে এটা নিয়ে আয় তো, তোকে কিন্তু আমি 2 টাকা দেবো বা একটা লজেন্স কেনার পয়সা দেবো, তাহলে আমরা একদম ছুটতে আগে মায়ের কাজটাই করতে যাই। ঠিক কেন মা, কেন এই জায়গাটায়, যে কারণ আমার মনে হয় যে মা আমাকে ভেরি গুড বলবে। হোমওয়ার্ক আমরা দেখো, এখন কিন্তু তোমাদেরকে যদি আমি বলি হোমওয়ার্ক জমা দাও, তোমরা হয়তো 10 জনের মধ্যে আমাকে দেবে 1 জন হোমওয়ার্ক জমা, কারণ তোমাদের মনে এখন আর সেই ভয়টা নেই যে ম্যাম আমাকে শাস্তি দিতে পারবে। ফার্স্ট অফ অল তো অনলাইন, ম্যাম আমার টিকিটাও ধরতে পারবে না। কিন্তু এই জায়গাটায় ছোটবেলা যে টাইমটা মানে সময়টা, সেই স্টেজটাই কিন্তু আমাদের মধ্যে এইটা থাকে না। আমাদের মধ্যে থাকে কি, যে আমরা যদি এটা কাজটা করতে পারি আমাকে কিন্তু ম্যাম বলবে ভেরি গুড, আর এই শব্দটা আমাকে খুব এন্থু দেবে। তো তার জন্য আমরা সেই কাজটা আরো ভালো করে করি। এবং আমি কি বলেছি যে কিছু সামাজিক ল অ্যান্ড অর্ডার সম্পর্কে আমরা এখানে ওয়াকিবহাল হই। দেখবে বেশ আমরা নিয়ম মেনে ট্রাফিক সিগন্যাল পার করি। এখন আমরা অনেক সময় অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, কেউ আমার গাড়িতে অসুস্থ রয়েছে, আমি ট্রাফিক সিগন্যাল না মেনেই বেরিয়ে যাব। কিন্তু এই স্টেজটা, এই বয়স সীমার মধ্যে যখন আমরা থাকি, তখন কিন্তু আমরা আইনকে মেনে চলার চেষ্টা করি এবং সমাজের যা কিছু নিয়ম সেগুলোকে আমরা মেনে মেনে চলার চেষ্টা করি। ট্রাফিক সিগন্যাল মেনে চলি, যে নিয়ম সমাজে রয়েছে সেগুলো আমরা মেনে চলি। নেক্সট আমাদের লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ, যেখানে আরো 2টো স্টেজ রয়েছে এখানে, মানে লেভেল অনুযায়ী। এই পর্যায়ে মানুষ নিজের ব্যক্তিগত নীতি দ্বারা ভালো মন্দ বিচার করে। অর্থাৎ আমি বড় হয়ে গেছি, আমার নিজস্ব চিন্তা ভাবনার ক্ষমতা হয়েছে, আমার নিজের যেটা মনে হবে ভালো আমি সেটা মনে করব, ঠিক আছে, সেইটাই আমি করব। এই স্টেজেতে দেখো আমরা একটা দেখি স্টেজ যেটা রয়েছে, সেটা হচ্ছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। সেটা কি, যে সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে এই স্তরে ভালো মন্দ বিচার করা হয়। অর্থাৎ সমাজে তো কিছু রুল রয়েছে, সমাজের মঙ্গল, সমাজে কোনটা করলে ভালো হবে, ঠিক আছে, এই যে মরালিটিটা আমাদের মধ্যে তখন গড়ে ওঠে। মিতা মনে করে নিয়ম সবার মঙ্গলের জন্য বদলানো যেতে পারে। অবশ্যই আমরা এখন ম্যাচিওর, আমরা এই চিন্তা ভাবনা দিয়ে যদি আমার মনে হয় যে প্লাস্টিক ব্যান্ড করা উচিত, তাহলে এটা তো সমাজের ভালো, তাই না? তাহলে এটা করা যেতেই পারে। আমি একদম ব্যানার নিয়ে রেডি হয়ে গেলাম যে কোথাও প্লাস্টিক ফেলা যাবে না, আমার বন্ধুদের গ্রুপ নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তাহলে এই জায়গা থেকে আমি সমাজের জন্য চিন্তা করছি, আমি অনেকটা মরালিটি আমার গ্রো করেছে। আমি এখন শুধু নিজের জন্য আটকে থাকছি না, আমি আমার সমাজের মঙ্গলের জন্য
কাজ বা ইনিশিয়েটিভ নিতে পারি। ঠিক এর পরের যে স্টেজটা, যেটা হচ্ছে সর্বজনীন নীতিবোধ, এখানে খুব একটা মজার জিনিস হচ্ছে এই স্টেজটায় কিন্তু আবার সবাই পৌঁছাতে পারে না। কেন ম্যাম, আমরা তো সবাই বড় হই, সবাই তাহলে কেন পৌঁছাতে পারি না? তার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু ভালো মন্দের বিচারটা পুরোপুরি মানুষের বিবেকবোধের ওপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা রয়েছে, তার নিজস্ব কিন্তু কিছু বিচার বিবেচনা রয়েছে। সেটা যদি এই বয়সে তোমাকে কোনো বন্ধু বলে এই চল প্রাইমারি টেট কালকে আমরা সিনেমায় দেখতে যাই, হারগিজ তোমাকে নড়াতে পারবে না। আবার কেউ কেউ চলেও যায় বন্ধুদের সাথে, দূর কি হবে। আবার কেউ কেউ বলে না তুই যা, আমাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা, এটা সম্পূর্ণ নিজের যুক্তিকরণ, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল। আর ম্যাম কেন আপনি বললেন সবাই পৌঁছাতে পারে না? তার কারণ সবাই বিবেকানন্দও হতে পারে না, সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও হয় না, সবাই রামমোহনও হয় না, সবাই গান্ধীও হয় না। তাহলে কেন হয় না? কারণ সত্য, ন্যায়, মানবতা, ঠিক আছে, এই জায়গাগুলো সম্পূর্ণ নিজস্ব। আমরা কিন্তু দেখো, আমি যদি বলি স্বামীজির যে লাইফস্টাইল বা ধরে নাও যে তার যে জীবন বিকাশের স্তর, সেই সেম জীবন বিকাশের স্তর তো আমরাও পেরিয়েছি, মানে বাল্য, কৈশোর, শৈশব, আমি যা যা স্টেজ গুলো বলছি। তাহলে কেন আমরা ওনার মতন হতে পারিনি? আমরা কি অন্য খাবার খাই? উনি কি অন্য খাবার খেতেন? তা তো নয়। আমরা তো সবাই ওই একই খাবার খেয়ে বড় হচ্ছি। চিন্তা ভাবনাটা, মরালিটিটা ঠিক এই জায়গায় আমাদের সাথে, আমাদের যারা ভালো মানুষ রয়েছে তাদের থেকে অনেকটা আলাদা। তার মানে কি, আমি কিভাবে বড় হচ্ছি, আমার মেন্টালিটি কিরকম, আমি একধারে, আমি রোডের একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে আমি দেখতে পাচ্ছি একটা মেয়েকে ইপটিজিং করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এখনকার যা সিচুয়েশন, আমাদের তো বাবা মা বলেই দেয় কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই, না দেখার ভান করে চলে আসবি। আবার এই সিচুয়েশনও আমরা দেখেছি যে সেই মেয়েকে বাঁচাতে গিয়ে অনেকজনেরই সমস্যা হয়েছে। তাহলে সিচুয়েশন তোমাকে বলছে যে আমি কি করব, আমার বন্ধুকে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, রাস্তাতে আমি দেখলাম একটা আমার গাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমি কি পরীক্ষা দিতে যাব, নাকি আমি সেই ব্যক্তিকে নিয়ে হসপিটালে ভর্তি করাবো? সবাই তো মহান হতে পারে না, তাই না? তাহলে পরিস্থিতি অনুযায়ী, ম্যাম তাহলে আপনি কি বলছেন, আমি কি পরীক্ষাটা না দিয়ে আমি সেটা করতে যাব? ঠিক এই জায়গাতেই এই মরাল ডেভেলপমেন্টের সার্থকতা, অর্থাৎ কোহলবার্গ আমাদের কাছে এই জিনিসটাই ছুড়ে দিয়েছে যে আমরা জীবন বিকাশের স্তরে বড় তো হচ্ছি, তাহলে কোথায় যাচ্ছে আমার সেই ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, কোথায় হারিয়ে যাচ্ছে? এই জায়গাটাও বোঝালাম, এই জায়গাটাও বোঝালাম। এবার আমি একটু, এখানে আরেকটা জিনিস রয়েছে, দেখো এই যে ইউনিভার্সাল এথিক্যালটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই বলছি। দেখো, সঠিক কাজ সেটাই যা ন্যায়, মানবতা, সমতা, মানবাধিকারের মতন সর্বজনীন নীতির ওপর ভিত্তি করে রয়েছে। সত্য, অহিংসাই আমার নীতি। আমি যদি গান্ধীজিকে দেখাচ্ছি, আশা করছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ, উনি আমাদেরকে কি বলেছিলেন যে সত্য আর অহিংসাই আমার নীতি, অন্যায়ের বিরুদ্ধে আমি এটাই অনুসরণ করি। এই জিনিসটা কটা লোকে মেনে চলে? শুনতে তো খুবই ভালো লাগে যে হ্যাঁ আমি ন্যায়, আমি মানবতাবাদী, আমি লোককে ভালোবাসি, আমি সত্যের পথে চলি, কিন্তু আমরা কতটা পারি সিচুয়েশন বেস করে? উদাহরণ দেখো, কেউ ন্যায়, মানবতা ও সত্যের পক্ষে থাকে, এমনকি এতে তার ব্যক্তিগত ক্ষতি হলেও। আবার কিছু মানুষ কেন আলাদা, এই কারণেই বললাম যে সে জানে যে এই যদি আমি এখন ওই লোকটিকে হসপিটালাইজড করি আমার পরীক্ষাটা ক্যান্সেল। কিন্তু এরকমও এক্সাম্পল অনেক আছে যে তারা নিজেদের পরীক্ষা ক্যান্সেল করে সেই সমাজ সেবাটা করেছে সেই সময়ের জন্য। তাহলে সবাই তো পারে না। এইটাই হচ্ছে ব্যক্তিগত ডিফারেন্সের অনুযায়ী আমাদের মরালিটি তৈরি হয়। এবার যদি একটু সারাংশটা দেখি, যে আমরা পড়তে পড়তে অনেক অন্য জগতে চলে যাব, তাই তোমাদেরকে আবার ফেরত নিয়ে আসার চেষ্টা করছি প্রাইমারি টেটেতে। কিন্তু যদি ঘটনাচক্রে দেখো, নিজেদেরকে একটু প্রশ্ন করো, কারণ আমরা সত্যি কোথাও না কোথাও গিয়ে আমাদের মানবিকতাকে হারিয়ে ফেলছি, যেটা দরকার। তত্ত্বের সারাংশ অনুযায়ী যদি আমরা দেখি যে তিনটে স্টেজ, দেখো, পূর্ব প্রচলন স্তর, যেখানে আমরা নিজেদের স্বার্থ ভাবছি যে আমি এই কাজটা করলে ম্যাম আমাকে ট্রফি দেবে, তো আমি হোমওয়ার্কটা করে রাখবো। দ্বিতীয়ত হচ্ছে প্রচলন স্তর, যেখানে হচ্ছে অলরেডি প্রচলন কথাটা মাথায় রাখবে যে সমাজে যেটা চলছে, সেই সমাজের যে নিয়ম সেটা মেনে আমি কি করছি। আর থার্ড হচ্ছে ন্যায় ও নৈতিক নীতি, যেখানে
আমার মনে হয়েছে যে আমি ট্রাফিক সিগন্যাল ভেঙে আমার রিলেটিভ বা আমার ফ্যামিলি মেম্বার যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে আমার গাড়িতে রয়েছে, তখন কি আমি ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষা করব? আমি রুলস ব্রেক করে নিয়ে চলে যাব, এতে যা হয় আমি দেখে নেব। তাহলে এই যে নৈতিক মানে বিচার, সেটা হচ্ছে একদম উত্তর প্রচলন বা বলতে পারো একদম হাইয়েস্ট লেভেল, যেখানে সর্বজনীন স্তরেতে রয়েছে। এই তত্ত্বের সারাংশ অনুযায়ী নৈতিক বিকাশ ধাপে ধাপে এগোয়। অর্থাৎ ছোটবেলায় আমরা যেভাবে নৈতিক বিকাশ আমাদের মধ্যে তৈরি হয় সেটা সম্পূর্ণ নিজের স্বার্থকে ভিত্তি করে, তারপরে হচ্ছে সমাজের নিয়ম অনুযায়ী, তারপরে হচ্ছে ন্যায় ও নৈতিক নীতি অনুযায়ী। ব্যবহারিক কিছু গুরুত্ব আমাদেরকে জানতেই হয়, তার কারণ হচ্ছে আমরা তো এই তত্ত্বগুলোকে পড়ার পর অ্যাকচুয়ালি কি করব? ক্লাসরুমেতে অ্যাপ্লাই করব। তাহলে শিশু বা যাতে বাচ্চাদের মধ্যে প্রপার মরালিটি গড়ে ওঠে, পড়ানোর সাথে সাথে আমি এই জায়গাটাকে ফোকাস করানোর চেষ্টা করব বাচ্চাদের মধ্যে, যাতে তাদের মধ্যে একটা সুগঠিত ভালো রকমের নৈতিক বিকাশ গড়ে ওঠে, তার চরিত্র গঠনে যেন তাকে সহায়তা করে, সমাজে যেন সে দায়িত্ববান হতে পারে, সমাজের প্রতি যে তার কিছু দায়বদ্ধতা রয়েছে, যে তুমি একটা চিপস খেলে তুমি প্যাকেটটা তুমি রাস্তায় ছুঁড়ে ফেললে, ঠিক আছে, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। বা তুমি বাড়ির পাশ থেকে যাচ্ছ, কারোর বাড়িতে বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে, তুমি টপাটপ ছিঁড়ে ফেললে, এইটাও কিন্তু ভালো না। তাহলে কিছু কমন সেন্স বা কিছু নৈতিক আচরণ যেগুলো আমাদের চরিত্রকে আরো গঠন করতে সাহায্য করে, ঠিক আছে, সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো। আর দেখো এখানে রয়েছে নৈতিক চিন্তা শুধু নিয়ম মানা নয়, বরং ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর একটা নিচে দিয়েছি সারসংক্ষেপ হিসেবে, যে আমরা যে 3টে স্তর আলোচনা করলাম, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, তাহলে সেটাকে একটা ওভারঅল মানে ছোট্ট করে যদি বলি, যে 1 থেকে 2 বছরের মধ্যে আমরা আনছি না এখানে, এখানে শুধুমাত্র প্রথম স্তর মানে 2টো স্তরের কথা বলছে, যে নিজের লাভ আর শাস্তি এড়ানো কেন্দ্রিক নৈতিকতা। দ্বিতীয় স্তর যেখানে সমাজের নিয়ম, আইন, অন্যায়ের যদি থাকে সেইটাকে আমরা মেনে নিচ্ছি। তৃতীয় স্তরে কিন্তু মানছি না, কারণ আমার নিজস্ব সেখানে নীতিবোধ, বিবেকবোধ জড়িয়ে রয়েছে। এইবারেতে তত্ত্বটা শেষ করলাম, একটু তাড়াতাড়ি করছি, কারণ এতটা তাড়াতাড়ি না করলে আমি সবকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। তত্ত্বটা কি সকলের কাছে ক্লিয়ার? তাহলে আমি একটু এমসিকিউতে যাব, একটু হ্যান্ড রেজ করো। তত্ত্বটা কি তোমরা বুঝতে পেরেছো? ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সুমিত্রা, বুঝতে পেরেছো মরাল ডেভেলপমেন্ট? হ্যাঁ ম্যাম। ওকে, চলো এবারে একটু দেখো, এমসিকিউ গুলো কিন্তু অন্য ধরনের, ঠিক আছে? এই এমসিকিউ তোমাদেরকে এবার একটু কেস স্টাডি বেস বা সিটেটের ধাঁচে তৈরি করা, এগুলো কিন্তু এবার তোমরা উত্তর দেবে, ঠিক আছে? আমি একটু জুম করার চেষ্টা করছি, সকলে অ্যান্সার করবে কিন্তু টাইপ করে, কেউ উত্তর দেবে না, কারণ রেকর্ডিং এ ডিস্টার্ব হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা আমি পড়ছি, যে রাহুল ট্রাফিক সিগন্যাল লাল তবু পার হচ্ছে না, কারণ পুলিশ ধরলে শাস্তি পেতে পারে। আমাকে বলো এটা কোন স্টেজ? লিখবে, প্রত্যেকে লিখবে, টাইপ করো, মেসেজ টাইপ করো। ভেরি গুড যারা এ লিখছো, ভেরি গুড যারা এ লিখছো। ওয়াই? রাহুল ট্রাফিক সিগন্যাল লাল তবু পার হচ্ছে না, কোয়েশ্চেনটা অনেকে বুঝতে পারোনি। কারণ কি? পুলিশ ধরলে শাস্তি দেবে। তাহলে পানিশমেন্ট আমরা কোন স্টেজে পড়েছি? স্টেজ 1 তো, তাই না? যে শাস্তিবাধ্য নীতি বোধের স্তর, তাহলে সেটা স্টেজ 1 এ। অপশন এ উইল বি দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই। মিতা তার বন্ধুকে কলম দিল, কারণ সে জানে মিতা তাকে পরে এর বদলে কিছু সাহায্য করবে। এটা বলো কি হবে? ওয়াও, সকলে তো খুব ভালো আনসার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। কি হবে? বি, ইনস্ট্রুমেন্টাল রিলেটিভিস্ট। অর্থাৎ আমি পড়ানোর সময় বলেছিলাম যে এটাও কিন্তু প্রি কনভেনশনালের আন্ডারে, যেখানে আমরা একটা আশা রাখি যে আমি যদি তোমাকে এটা দিই, পরবর্তীকালে কিন্তু তোমার থেকে আমি একটা কিছু পাবো। আমরা গিফট, দেখবে বার্থডে, ছোটবেলাতে বার্থডে গিফট পাওয়ার জন্য সবাই আমরা কত এক্সাইটেড থাকি।
বড়বেলায় আমাদেরকে আর কেউ দিতে চায় না, খুব কাছের লোক না হলে। ছোটবেলায় আমরা অনেক গিফট পাই, তাহলে সেক্ষেত্রে কেন পাই? কারণ আমরা দেই, আমরা আশা রাখি যে ও আমায় দেবে। ঠিক আছে, তাহলে বি, অপশন বি। তোমাদের ক্লাস করতে ভালো লাগছে তো? ইয়েস ম্যাম। ম্যাম ইয়েস ম্যাম 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 ওকে, হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, সবার উত্তর নিচ্ছি না, কারণ তাহলে আবার আওয়াজ হবে। থার্ড কোয়েশ্চেন দেখো, সুমন ক্লাসে ভালো কাজ করে কারণ সবাই তাকে ভালো বলে, প্রশংসা করে। মেলাও, কথাগুলো মেলাও। এই এমসিকিউ গুলো কিন্তু ইজি করে দেয়া হয়েছে তোমাদের জন্য। আর যেটা আমি সেট পাঠাবো তোমাদের গ্রুপে, আমি দেখাবো কিরকম আমাদের এখান থেকে নোটস হয়, এমসিকিউ কিরকম হয়, সব দেখাবো। তা কিন্তু আগে আমরা 10টা কোয়েশ্চেন রেখেছি আজকে, এর পরেতে আমি আরো বেশি রাখবো। থার্ড কোয়েশ্চেনের আনসার অবশ্যই ইয়েস, ভেরি গুড, গুড বয়, নাইস গার্ল। এই তো কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ার। অর্থাৎ ঠিক প্রত্যেকটা টপিক কিন্তু এইভাবেই পড়তে হবে, এবং চেষ্টা করবে যে প্রত্যেকটা স্টেজের থেকে যেভাবে আমি এমসিকিউ রেখেছি, যেন তোমরা যেখানেই পড়ো দেখো সেই জায়গাতে যেন পুরো এরম ভাবে প্রত্যেকটা জিনিসকে কনসেপচুয়ালি তোমাদের ক্লিয়ার হয়। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4। আরিফ বলে আইন মানা উচিত কারণ আইন না থাকলে সমাজে সুশৃঙ্খলা বজায় থাকে। বলো কি হবে? কোয়েশ্চেন নাম্বার 4। ইয়েস, ভেরি গুড, ওয়েল ডান। সি, ল অ্যান্ড অর্ডার। তাহলে আমি পরেরটায় যাচ্ছি, একটু ফাস্ট যাচ্ছি কারণ তোমাদেরকে আমাকে কোয়েশ্চেন, সিলেবাস সব দেখাতে হবে, কিন্তু জেনারেলি আমি এত ফাস্ট যাই না, তার কারণ তখন তো আমি একটা পার্টিকুলার একটা টপিক কভার করতে হবে, আজকে অনেকগুলো জিনিস রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। তানিয়া মনে করে, এখানে একটু স্পেলিং রং আছে, যদি কোনো আইন মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে যায় তবে সেই আইন পরিবর্তন করা উচিত। কি হবে বলো? কোয়েশ্চেন নাম্বার 5। অনেক স্টুডেন্ট মেসেজ করছো ক্লাস জয়েন করতে পারোনি, তার কারণ হচ্ছে আমাদের 100 জনেরই মানে ফ্রি ডেমো ক্লাস দেখা, 100 থেকে 150 জন, 130 জনের মতন থাকে। ঠিক আছে, 150 জন দেখতে পাওয়ার কথা, কিন্তু অনেকেই স্যারকে মেসেজ করেছো, তাই স্যার আমাকে এখন মেসেজ করেছেন যে ম্যাম আরো একটা ক্লাস, কিন্তু এখন আর ক্লাস দেওয়া যাবে না। আমি তোমাদের মানডে থাকছে ইংলিশের ডেমো, দ্যাট ইজ অলসো ফ্রি। তাই বন্ধুদের সাথে লিংক শেয়ার করো যাতে অনেক বন্ধুরা উপকৃত হয়, কারণ আমাদের অলরেডি অ্যাডমিশন চালু হয়ে যাচ্ছে আজকের থেকে। কারণ আমরা বেশি জনকে নেই না, এটা তোমরাও জানো। 3টে ব্যাচেতে, এক একটা ব্যাচেতে আমাদের 30 জনের বেশি নেওয়া হয় না, তাহলে সেক্ষেত্রে ব্যাচ ওয়াইজ তোমাদের সিট অ্যালটেড হয়ে যায়। তাই যারা অ্যাডমিশন নেবে তারা স্যারকে এই নাম্বারে, যেটা একাডেমির নাম্বার, সেখানে মেসেজ করে রাখবে। কাউন্সেলিং তোমরা ফ্রি থাকছে প্রথম 2টো ব্যাচের জন্য, পুরো কাউন্সেলিং ফ্রি, যেটা আমি করব। আচ্ছা, 5 নম্বরের উত্তরটা একটু বলে আবার। ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ বল। বলছিলাম 4 নাম্বার কোশ্চেনটা কি ঠিক আছে, আপনি একবার একটু দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরিফ বলে যে আইন মানা উচিত কারণ আইন না থাকলে সমাজে সুশৃঙ্খল বজায় থাকবে না। না, উত্তর নাটা এখানে অ্যাড নেই। ঠিক হ্যাঁ আছে, ম্যাম ওটাই বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, নাটা নেই এখানে, কারণ হচ্ছে এই জিনিসগুলো তো তৈরি করতে হয় টাইপিং, যারা টাইপ করে ধরো তারা না কেউ বাংলা অত জানে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিছু কিছু মিস্টেক্স থাকে, তো সেগুলো আমি বলে দিই, ওটাতে কোনো সমস্যা নেই। এই যে তুমি ধরতে পেরেছো, এটা হচ্ছে মেন জিনিস। তার কারণ হচ্ছে কিছু জায়গায় তো ভুল, তাই ভুলই লোকে পড়ে নেয়, তো সেই জায়গাটা ধরতে পারা মানে তোমার ভালো দিক। চলো 5 নাম্বার। ম্যাম হ্যাঁ, 4 নম্বর কোয়েশ্চেনের ফার্স্ট ইনস্ট্রুমেন্টাল রিলেটিভসটা একটু বুঝাই দেবেন? হ্যাঁ বুঝিয়ে দেবো। আগে কোয়েশ্চেনটা সেট করে নেই, পুরো শেষ করে নেই, আমি তারপর বুঝিয়ে দিচ্ছি আবার। চলো নেক্সট হচ্ছে, আচ্ছা এটা তো আবার আলাদা করে টাইম নেবে এবং এটাও দেখতে খারাপ লাগছে। স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা এটা ও যখন জিজ্ঞাসা করছে আমি একবারে শেষ করছি, নালে এটা টাইম নিয়ে নেবে। সেটা হচ্ছে যে এই জায়গাতে আমরা যখন স্টেজ পড়েছিলাম, সেটা হচ্ছে আমরা
কনভেনশনাল লেভেলে ছিলাম, যেখানে আমরা একটু বড় হয়েছি এবং সমাজের যা নিয়ম নীতি ঐতিহ্য বা ধরে নাও সমাজের মানুষ আমাদেরকে শেখায় এটা ঠিক, পরিবারের লোক আমাদেরকে শেখায় যে এটা ঠিক এটা ভুল, সেই জায়গার থেকে যখন আমরা দুটো স্টেজে ভাগ করলাম যে গুড বয় নাইস গার্ল, সেই জায়গাটার পরবর্তী যে স্টেজ যেখানে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন রয়েছে, যেখানে আমরা বলতে পারি যে পার্টিকুলার এই কাজটা করাটা উচিত, তার কারণ সমাজের যে নিয়ম সেটা আমরা মেনে চলবো। কোনো যেটা নিয়ম যেটা যে হ্যাঁ ট্রাফিক লাইনকে দিয়েই যেতে হয় সেটাকে আমরা মেনে চলবো। তাই বলছে যে আরিফ বলে যে আইন মানা উচিত, কারণ আইন না মানলে সমাজের শৃঙ্খলা বজায় থাকবে না, তার জন্য এটা ল অ্যান্ড অর্ডার। কারণ আমরা তো এখানে নিজেদের বুদ্ধি লাগাচ্ছি না, নিজেদের নৈতিকতা আনতে পারছি না, কারণ আমরা রয়েছি সেকেন্ড লেভেলে, যেখানে কনভেনশনাল লেভেল, যার আন্ডারে দুটো স্টেজ। ফার্স্ট স্টেজে আমি পড়েছিলাম যে গুড বয় নাইস গার্ল, সেখানে হচ্ছে আমরা অন্যের থেকে প্রত্যাশা করি যে কেউ আমাকে ভালো বলবে। আর তার চতুর্থ নম্বর স্টেজ ছিল কি সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, যেখানে আমরা সমাজের কিছু নিয়ম নীতি সেটাকে মেনে চলবো, কারণ মেনে চলাটা আমার মনে হয় ঠিক, যে করোনার সময় মাস্ক পরাটা ঠিক বলে মনে হয়। কিছু ল অ্যান্ড অর্ডার আছে, যদি না মানি তাহলে হ্যাঁ হ্যাঁ বললাম যদি ল অ্যান্ড অর্ডারটা না থাকতো তাহলে সোশ্যাল কন্ট্রাক্ট ওটা হইতো। ল অ্যান্ড অর্ডারটা যদি না থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই অপশনটা না থাকতো যদি, হ্যাঁ তাহলে সোশ্যাল কন্ট্রাক্ট হয়ে যেত এবং আমাদের বয়সটাও তখন বেড়ে যেত একটু। সেখানে সেই ক্ষেত্রে কোয়েশ্চেনে কিন্তু বয়স দেয়া থাকবে বা পোস্ট কনভেনশনাল লেভেলটা মেনশন করবে। ল অর্ডার নট এখানে তো থাকলে তুমি একটা সোশ্যাল ছেলের কন্ট্রাক্ট নাম বলছে, এখানে তো কোনো কিছু মানে বোঝায় না, এখানে আরিফ বলে, এখানে তো তার বয়স বা কিছু ওইভাবে কিছু বলেনি। না এখানে বলেনি, আমি বলছি যে যদি ল অর্ডার না থাকতো তাহলে সোশ্যাল কন্ট্রাক্টই হতো। হ্যাঁ ম্যাম, ওটাই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি পরেরটায় যাই, পরের কোশ্চেনে যাই, একটু হ্যান্ড রেজ করো প্রত্যেকে। হ্যাঁ ম্যাম হ্যাঁ। চলো, আচ্ছা আমরা 5 নম্বর কোশ্চেন হয়ে গেছে, এবার 6 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 5 নম্বরের অ্যান্সারটা আমি বলেছি যে সি সোশ্যাল কন্ট্রাক্ট। এবার 6-তে হচ্ছে ছোট্টু মাটিতে একটা ফুল ভেঙে ফেললো, ঠিক আছে? শিক্ষক জিজ্ঞাসা করলেন কে বেশি ভুল করেছে, সে বলল যে বড় ফুলটা ভেঙেছে। ভেরি গুড। তাহলে সে এখানে কোন স্টেজেতে রয়েছে বলো? সবাই কিন্তু মেসেজ করবে। সকলে মেসেজ করবে কিন্তু, কেননা অনেকে দেখছি উত্তর দিতে পারছো না। কেন? দাও, ভুল ঠিক যেটা মনে হচ্ছে দাও। আচ্ছা বেশ, সকলে উত্তর দিয়েছো, অপশন হচ্ছে কি বি হবে। এবার আমাকে বলো এটা কেন বি হবে, কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ হেটারোনোমাস মরালিটি? এই টার্মটা দিয়েই সবাই মানে ভয় পেয়ে গেছো। এটা হচ্ছে একটা ভিন্নধর্মী নৈতিকতা, যেখানে কিছু যুক্তি থাকবে, কিছু মানবতা ধারণা থাকবে। তার মানে কি, তার মনে, ছোট্টুর মনে হলো যে আমি তো একটা ফুল ভেঙেছি, কিন্তু যে বড় ফুলটা ভেঙেছে সে বেশি ভালো, বেশি অন্যায় করেছে, সে বেশি ভুল করেছে। তার জন্য এটাকে বলছে হেটেরোমোনাস বা হেটেরোনোমাস মরালিটি। ঠিক আছে, এরকম অনেক কিছু টার্ম যেগুলো তোমাদের কিন্তু নতুনত্ব শিখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে ফেলবে। কোয়েশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি। দুই বন্ধু ঝগড়া করছিল, পরে একজন গিয়ে বলল চলো মিটামিটি করে নেই, কারণ আমরা বন্ধু এবং সবাই মিলে ভালো থাকাটা জরুরি। ভেরি গুড, যেটা আমিও বলবো তোমাদের। বলো এটা কোন স্টেজ? গুড বাই নাইস গার্ল না? ওয়াই গুড বাই নাইস গার্ল পার্থ? কেন গুড বাই নাইস গার্ল? ম্যাম ডি হবে। হ্যাঁ ভেরি গুড, যে ডি দিয়েছো একদম প্রপার আনসার, ভেরি গুড। যখন যেহেতু বাচ্চাদের ছবি রয়েছে বলে তোমরা বাচ্চা বাচ্চা উত্তর দিলে হবে না, কিন্তু এবার তো বড় হয়ে গেছে এরা,
ছবিতে ছোট রয়েছে কিন্তু কিন্তু তোমার তো চিন্তা ভাবনাটাকে কোয়েশ্চেনটা দেখতে হবে যে দুই বন্ধু ঝগড়া করছিল, পরে একজন গিয়ে বললো চলো মিটামুটি করে নেই, কারণ লাস্টের লাইনটা দেখো, সবাই মিলে থাকাটা বেশি জরুরি, যেটা একটা ছোট বাচ্চার কনসেপ্ট থেকে আসতে পারে না। আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা কিন্তু হেরে যাব। তাহলে সেক্ষেত্রে এই যে ইউনিটি, এটা আমাদের আসে কিন্তু সেই ডি অপশনটার থেকে। নেক্সট, রাকিব বা এখানে রাকিক আছে, তার ভুল স্বীকার করলো কারণ সে মনে করে সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ। আই থিঙ্ক এটা তোমরা সকলেই পারবে। ইয়েস, ভেরি গুড। প্লিজ ভিডিও অফ করো অভিক, অনেকদিন পর অভিক ক্লাসে জয়েন হয়েছে, এরা আমাদের পুরানো স্টুডেন্ট। অভিক ভিডিও অন করো, অন না সরি অফ করো। ইয়েস, ভেরি গুড, অ্যান্সার ডি। একটি স্কুলের নিয়ম হলো সবাইকে পরিচ্ছন্ন থাকতে হবে। ছাত্ররা বলে আমরা নিয়ম মানি কারণ এতে সবার মঙ্গল কল্যাণ হয়। কি হবে বলো, কোনটা হবে? ইয়েস, সি, অপশন সি। যখনই রুলস রেগুলেশন আসছে সেটা অপশন ল অ্যান্ড অর্ডারে যাচ্ছে, ঠিক আছে। চলো 10 নম্বর লাস্ট কোয়েশ্চেন। অনেক দেখে তার বন্ধু অন্যায়ভাবে অতিরিক্ত নম্বর পাচ্ছে, সে প্রতিবাদ করলো কারণ সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব। লাস্ট কোয়েশ্চেন আজকের এটা, তারপরে আমি দেখাবো তোমাদের সিলেবাস সবকিছু। ভেরি গুড, ওয়েল ডান, অপশন ডি একদম সঠিক উত্তর। তার মানে কনসেপ্ট ক্লিয়ার। আমি এইটা একটু শেয়ার করে নিয়ে স্যারকে বলবো রেকর্ডিংটা অফ করতে, কারণ আমি সিলেবাসটা দেখাবো, নোটস দেখাবো এবং ইনস্ট্যান্ট টেস্টটা দেখাবো। খুব সুন্দর একটা লেখা তোমরা দেখতে পাচ্ছ। যদি তুমি সূর্যের মতন উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতন পুড়তে শিখতে হবে। এটা যদিও মরাল ডেভেলপমেন্টের তত্ত্ব নয়, এটা হচ্ছে যে তোমরা কোনো কিছু লক্ষ্য যদি পেতে চাও তার জন্য সত্যি খাটনি তো করতেই হবে।